ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি ক্লাস নিয়ে ডিসকাস করব। তো আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের আবার একটি মূল কন্টেন্ট অংশে আমরা প্রবেশ করব। আজকে সেই রকম একটা অংশের মূল টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। সেই টপিকটার নাম কি না, সেন্ট্রাল ডগমা। কি? সেন্ট্রাল ডগমা। তো আমরা এই সেন্ট্রাল ডগমার উপর গুরুত্ব আরোপ করব। এই জিনিসটা আসলে কি? দেখো, আমরা 1953 খ্রিস্টাব্দে যখন ওয়াটসন অ্যান্ড ক্রিক কি আবিষ্কার করলেন, যে ডিএনএ অ্যাজ এ ডবল হেলিক্স স্ট্রাকচার, ডিএনএ দুটো স্ট্র্যান্ড নিয়ে তৈরি হয়, মাঝে হাইড্রোজেন বন্ধনী থাকে। ঠিক তার 3 বছর পর অর্থাৎ 1956 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী, নাম কি তার, ফ্রান্সিস ক্রিক, তিনি আবিষ্কার করলেন এই সেন্ট্রাল ডগমার ধারণা। তাহলে সেন্ট্রাল ডগমাটা আসলে কি, বা তার ডেফিনিশন কি, এবং তার মধ্যে কি অংশগুলো জড়িয়ে আছে, এবং তার বেসিস বা মূল ভিত্তিগুলো কি, এবং তার সিগনিফিকেন্স, এই সমস্ত অংশগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এটা পর্যালোচনা করব। দেখো, আমরা এই ডবল স্ট্র্যান্ড ডিএনএ একটা নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ আছে, সেটা কিভাবে তার জৈবিক বার্তা পরের অংশে পাঠাচ্ছে, সেটা একটা বিশেষ আরএনএ এবং তারপরে প্রোটিন তৈরির মাধ্যমে যে সংঘটিত হচ্ছে, তা কিন্তু তখন করার সময়, এখন আমরা অলরেডি ব্যাপারটা জেনে গেছি, কিন্তু এই 1956 খ্রিস্টাব্দে এই ডিএনএর সঙ্গে আরএনএ বা এমআরএনএ এবং প্রোটিনের মধ্যে যে একটা রিলেশনশিপ বা তাদের মধ্যে একটা বোঝাপড়া, একটা থেকে আরেকটা কিভাবে তৈরি হচ্ছে, এ সম্বন্ধীয় একটা ব্যাখ্যা ছিল না। তিনি সেই সময় ব্যাপারটাকে অনেক চিন্তা ভাবনা করে খুব সরলীকরণ করে কীরকমভাবে প্রেজেন্ট করেছে দেখো। সেটা কি? তিনি বললেন যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আবার ডিএনএ থেকে কি তৈরি হয় না, এমআরএনএ, আবার এমআরএনএ থেকে তৈরি হয় কি না, প্রোটিন। এই ব্যাপারটা তিনি তুলে ধরলেন। ডিএনএ থেকে ডিএনএ, আবার ডিএনএ থেকে এমআরএনএ, বা ডিএনএ থেকে প্রোটিন। দেখো, আমরা ডবল হেলিক্স স্ট্রাকচারটা জেনেছি, সিঙ্গেল স্ট্র্যান্ড হলে আরএনএ হয় এবং সেখান থেকে কিভাবে প্রোটিন হয়, সে সম্বন্ধে আমাদের সেই সময়ের নলেজ অনুযায়ী একটা ডিএনএর সঙ্গে এমআরএনএর কীরকম রিলেশনশিপ রয়েছে, এমআরএনএর সঙ্গে প্রোটিন বা প্রোটিনের সঙ্গে এমআরএনএ বা ডিএনএ, এরা কিভাবে পরস্পরের পর সম্পর্কযুক্ত, এটা একটা স্ট্রেট লাইন, অর্থাৎ একটা সরল রেখার মাধ্যমে তিনি কত সরলীকরণ করে প্রকাশ করে দিয়েছিলেন এই সেন্ট্রাল ডগমা। তার জন্যই তিনি এত গুরুত্বপূর্ণ। এবং ডিএনএ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এই সমস্ত অংশগুলো কাজ করতে অনেক বেশি হেল্পফুল করেছে। তাহলে এই ব্যাপারটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করে নিই, এটা ধরো একটি ডিএনএ, এটা 5 প্রাইম 3 প্রাইম ডাইরেকশানে হয়। তাহলে এরা 3, এটা এখান থেকে দেখতে হবে, এটা তাহলে 5 প্রাইম আর এটা 3 প্রাইম ডাইরেকশানে আছে।
যে ডবল হেলিক্স স্ট্রাকচার। এই ডিএনএ তাহলে কটা স্ট্র্যান্ড আছে বলতো? 1 2 দুটো স্ট্র্যান্ড, আমার ভাষা আমরা এটা কি লিখলাম 2C। এবার এখান থেকে আবার আমরা কি করলাম, যে এইভাবে ব্যাপারটা করলাম, অর্থাৎ এখানে দুটো স্ট্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে আবার একটি নতুন স্ট্যান্ড তৈরি করলো, তাহলে এখন আমরা 1 2 3 4 অর্থাৎ কটি স্ট্যান্ড পাচ্ছি না? 4টি স্ট্যান্ড। অর্থাৎ একটা ডিএনএ এখানে ছিল, এখান থেকে কটি ডিএনএ হয়েছে না? দুটো। ইজ এ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো না? রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। আচ্ছা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি কথাটার মিনিং হচ্ছে ডিএনএ 2C স্ট্রাকচার থেকে 4C স্ট্রাকচার পরিণত হওয়া। আবার এই ডিএনএ অংশ থেকে আমরা যে কোনো একটা থেকে, ধরো এইটা, তাহলে এটা কি স্ট্যান্ড হচ্ছে বলতো? এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে থাকলে এটা তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর এটা থাকবে তাহলে 3 থেকে 5, আর অন্যটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন। আচ্ছা ঠিক আছে, এইভাবে দুটো ডিএনএ তৈরি হলো। এবার আমার কথা হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা যেটাতে 3 প্রাইম আছে, সেখান থেকে আবার একটা হচ্ছে এই দুটো অবিকল একই থেকে, কি বললাম, এই দুটো দেহের কাছ থেকে আরেকটি এইভাবে আরেকটি কি তৈরি হলো না? এমআরএনএ। তাহলে এই অংশটির নাম আমরা লিখলাম এমআরএনএ। এই এমআরএনএটি অবশ্যই কি হবে? 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন। আমার আগের ভিডিওতে এমআরএনএ স্ট্রাকচার দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা একটা ডিএনএ থেকে আর একটা নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে, ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচার থেকে আর একটা নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে। দেখো এরা যখন তৈরি হচ্ছে এইটা কিন্তু আবার কি হচ্ছে, মানে তার মানে কি, এই দুটো অংশ ছেড়ে এখান থেকে আবার একটা স্ট্যান্ড তৈরি হলো, তার নাম এমআরএনএ সিঙ্গেল স্ট্যান্ড যুক্ত একটা অংশ। এই এমআরএনএর উপর তাহলে AUG CCA এইভাবে কোডিং অঞ্চলে বিভিন্ন জিন আছে। এই কোডিং অঞ্চল পরে কি করলো না? এখান থেকে কি তৈরি হলো না? অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো একটি বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হলো। অর্থাৎ এই এমআরএনএ থেকে আসলে পলিপেপটাইড যুক্ত অসংখ্য কি তৈরি হলো না? অ্যামাইনো অ্যাসিড যুক্ত মালা তৈরি হলো। এই অংশটাই ধরো আমরা এইভাবে ব্যাপারটাকে বুঝে নিই। এইটা আবার এইভাবে ভাঁজ হয়ে তাহলে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম বিভিন্নভাবে এই অ্যামাইনো অ্যাসিডগুলো, দেখো একটা অ্যামাইনো অ্যাসিড এইখান থেকে যেমন মিথিওনিন, এখান ধরো সেরিন, ভেলিন, এরকম পরপর এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এবার অ্যামাইনো অ্যাসিডগুলো এইভাবে ভাঁজ হয়ে এরপর এটা হচ্ছে আলফা হ্যালিক্স, আবার বিটা পিটেট। কি না, এটা যেমন কি এই অংশটি রাউন্ড ঘুরে হয়েছে, এটা সমান্তরাল ভাবে হবে, তো হয়ে কি না বিটা পিটেট হয়ে তৈরি করবে কি না এক ধরনের পেঁচানো 3-0 স্ট্রাকচার। তার নাম কি না, এই অংশটার নাম, এই পেঁচানো এই অংশটার নাম তখন আমরা কি বলবো না? প্রোটিন। তাহলে অর্থাৎ এমআরএনএ থেকে কি হয়েছে? প্রোটিন। তাহলে এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে, যেমন আমরা ডিএনএ থেকে রেপ্লিকেশন বলছি, তাহলে এই ডিএনএ এই অংশ থেকে এমআরএনএ তৈরিকে বলা হয় ট্রানস্ক্রিপশন। কি বলে? ট্রানস্ক্রিপশন। ট্রানস্ক্রিপশন।
ওকে। আবার এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে আমরা বলি কি বলি, ট্রান্সলেশন। ট্রান্সলেশন ট্রান্সলেশন আবার দেখো, ডিএনএ থেকে প্রোটিন তৈরিকে আমরা এক কথায় বলি প্রোটিন সংশ্লেষ। প্রোটিন সিনথেসিস এই রকম ব্যাপারটা রয়েছে। এইটা হচ্ছে যে ফ্রান্সিস ক্রিকের সেন্ট্রাল ডগমার একটা সরলীকরণের দ্বারা ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হয় সেটাকে একটা সরলীকরণ দিয়ে প্রকাশ করলেন। সেটাই কিন্তু সেন্ট্রাল ডগমা নামে পরিচিত। অর্থাৎ আমরা এই জায়গাটাতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি ইজিক্যাল টু রেপ্লিকেশন বললাম। এরপরে দেখো, যখন আমরা একটা ধরো এটা একটা আরএনএ, এটা একটা কি না আরএনএ, এই আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হচ্ছে, ওটাকে আমরা এসএস আরএনএ বলবো। কি আরএনএ? এসএস আরএনএ। এখান থেকে আমরা যদি ডিএনএ পেয়ে যাই, কি পেয়ে যাই না ডিএনএ, তাহলে দেখো উল্টো হচ্ছে, এখান থেকে এটা পাচ্ছি, তাহলে এই এমআরএনএ থেকে আমরা কি পাচ্ছি না ডিএনএ। তো এটা একটা উল্টো হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। কি বললাম? রিভার্স মানে বিপরীত, রিভার্স কি বলবো না ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। এর ঠিক একই রকম ভাবে আমরা যদি প্রোটিন থেকে এমআরএনএ পাই, তাকে আমরা তাহলে কি রিভার্স কি বলবো ট্রান্সলেশন বলবো। কি বলবো? ট্রান্সলেশন। তো এটা কিন্তু অনেক পরে আবিষ্কৃত হয়েছে, অনেক ক্ষেত্রে দেখায় না, কিন্তু এটা হচ্ছে আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজ হয়েছে সেখান থেকে কিন্তু কোনো প্রোটিনকে অ্যানালাইসিস করে অ্যামাইনো অ্যাসিড থেকে, আমি কি বললাম, কোনো প্রোটিন, আমি এটা একটা প্রোটিন, একে অ্যানালাইসিস করে তাহলে আমরা কি পাবো? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত মালা। তো সেখান থেকে আমরা কি পাবো? এইটার মানে কি, ধরো এটা মিথিওনিন, তাহলে আমরা এখানে কৃত্রিমভাবে কি বুঝ করাবো মিথিওনিন, তারপরেরটা এইভাবে করে আমরা এখান থেকে আসলে একটা কি তৈরি করতে পারি না এমআরএনএ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রোটিন রিভার্স হয়ে আরএনএ কিন্তু তৈরি করতে পারে। তো এর ধারণাটা অনেক তখন করার সময় ছিল না। যেমন আমি বললাম যে এমআরএনএ থেকে এই ডিএনএ, এটা কিন্তু ফ্রান্সিস ক্রিকের ধারণা নয়, এটা পরে আবিষ্কৃত হয়েছে যে সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে কোনো ডিএনএ, এই যে ডবল হেলিক্স স্ট্রাকচার ডিএনএ, ডবল ডিএস ডিএনএ, এসএস ডিএনএ থেকে কিন্তু তৈরি হতে পারে, তাকেই আসলে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। আমরা সকলেই জানি যে এইচআইভি ভাইরাস বলে যে ভাইরাসটি এটা একটি ভাইরাস, এদের যদি আমরা জেনেটিক যদি গঠন দেখি, তাহলে এর বাইরে লেয়ারের ভিতর এখানে কি থাকে না এসএস আরএনএ কিন্তু থাকে, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ দেখায়। এই আরএনএরই একটি বৈশিষ্ট্য হলো যে ডবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করা। কারণ কি, এর ভিতরে একটি বিশেষ ধরনের উৎসেচকের উপস্থিতি আছে। সেই উৎসেচকটার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো এই উৎসেচক থাকার জন্য তারা এসএস অংশ থেকে এই অংশে পরিণত হয়। তাহলে এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তাহলে কোথায় পাওয়া যায় না এইচআইভি ভাইরাসের এসএস আরএনএ এইভাবে মানে পরিবর্তন হয়ে এইটা তৈরি করে। এর ধারণা কিন্তু আমরা পেয়েছিলাম 1970 খ্রিস্টাব্দে। 1970-এর দেখো এটা আবিষ্কৃত হয়েছে এই সময়, কিন্তু পরে এটা রিভার্স, এই যে ব্যাপারটা আমরা জানলাম 1970 সালে। কার কাছ থেকে জানলাম না একজনের কাছ থেকে, আমরা আমেরিকান মানে বিজ্ঞানী, তিনি নাম কি, নামটা হচ্ছে টেমিন অ্যান্ড ডি বাল্টিমোর এই এইচআইভি ভাইরাস থেকে
কিভাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের দ্বারা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে ডবল স্ট্র্যান্ড আর ডিএনএ তৈরি হয় তা কিন্তু দেখিয়েছিলেন। তাহলে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি এটা একটু খেয়াল করে পড়ব। আর একে আমরা টেমিনিজম বলে অভিহিত করা হয় এই ব্যাপারটাকে, এদের আবিষ্কারযুক্ত রিভার্স ট্রান্সক্রিপশনের এই ব্যাপারটাকে। তাহলে আলটিমেট আমরা একটা যদি এই মানে সরল মানে সেন্ট্রাল ডগমাটা এখন তাহলে কি পরিবর্তিত হয়ে এই রকম হয়েছে, ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে এমআরএনএ, এই যে রিভার্স ট্রান্সলেশন এখান থেকে এটা, এখান থেকে। তাহলে আমরা কি বুঝলাম যে ডিএনএ তাহলে প্রোটিন থেকে ডিএনএ, ডিএনএর সঙ্গে এমআরএনএ, এমআরএনএর সঙ্গে মানে ডিএনএর সঙ্গে এমআরএনএ প্রত্যেকের সঙ্গে একটা কি আছে রিলেশনশিপ, সেটাকে এখানে একটা সরল রেখায় সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। তাহলে এই সেন্ট্রাল ডগমা থেকে আমরা আসলে কি জানতে পারি, কি আমরা সিগনিফিকেন্স পাই, সিগনিফিকেন্স আমরা কি পাই। তো এই সেন্ট্রাল ডগমা আমাদের জানায় যে একটা ডিএনএ থেকে বার্তা এমআরএনএ থেকে প্রোটিনের দিকে যায়, প্রোটিন থেকে সাধারণত রিভার্সের ধারণাটা তখন ছিল না, তাহলে প্রোটিন থেকে এদিকে আসে না, এটা একটা। আবার একটা ডিএনএ থেকে এমআরএনএ এর উপর 3টি নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইডগুলো কিভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে তার ধারণা আমরা এখান থেকে পেয়েছি। কোথা থেকে না সেন্ট্রাল ডগমা থেকে। সেন্ট্রাল ডগমা থেকে ডিএনএর সঙ্গে এমআরএনএ, এমআরএনএর সঙ্গে প্রোটিনের মধ্যে কো রিলেশনশিপ তা প্রেজেন্ট হয়, এটা আমরা জানতে পেরেছি। তাহলে এই তিনটে মূল গুরুত্বপূর্ণ অংশ জানা যায়। আর আমরা যদি সেন্ট্রাল ডগমার যদি বেসিস কল্পনা করি, তাহলে একটা ডিএনএ তে যে যে নাইট্রোজেন বেস থাকে এ টি সি জি, এই নাইট্রোজেন বেসগুলোর পরিমাণে যখন এরা আরএনএ তৈরি করে, আসলে এই টির পরিবর্তে কিন্তু ইউ থাকে, এ যেখানে থাকে সে ডবল বন্ড হয়ে টি হয়, আর যদি আরএনএ হয় তাহলে ইউ হবে, এবং জি ট্রিপল বন্ড হয়ে সি। এই কন্ডিশন কিন্তু তৈরি হওয়ার সময় অবশ্যই মেনটেন হয়, এটাই হচ্ছে তার বেসিস। তাহলে এই ব্যাপারটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলে থাকি।